আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা ২৮ থেকে ৩০ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। ইহতিশামকে দেখে হাসল না শারহান। সরাসরি নিজের ঘরে গিয়ে ঢুকে ঘামার্ত শার্টটা খুলে ক্ষুব্ধ হয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। শারহানের এই জিনিসটা জান্নাহের একদম পছন্দ না। এখানে সেখানে জিনিস ছুঁড়ে ফেলা, কিন্তু ভালোবাসার মানুষের সব কিছুই হয়তো ভালো লাগে। শাওয়ার থেকে বের হতেই দেখে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে জান্নাহ। ধূসর রঙের পাতলা টি শার্টটা গায়ে গলিয়ে নিল শারহান। কোমল গলায় প্রশ্ন করে জান্নাহ, কাজ শেষ আপনার? শারহান অস্পষ্ট আওয়াজে বলল, হ্যাঁ। তারা কোথায় এখন? থানায়। আর মেয়েগুলো? স্থির দৃষ্টিতে তাকালো শারহান। নির্বিকার গলায় বলল, যারা বাড়ি ফিরে যেতে চেয়েছে তাদের বাড়ি পাঠানো হয়েছে, আর বাকিদের পুনর্বাসন কেন্দ্রে আর বিভিন্ন এনজিওতে। কমল হাসি জান্নাহ। শারহান নরম গলায় আবার বলল, কল রিসিভ করতে পারেনি আপনার, সেই জন্য সরি। জান্নাহ মৃদু হেসে বলল, সমস্যা নেই। শারহান কিছু একটা খুঁজছে। বিছানায় হাতড়াতে হাতড়াতে বলল, রাতে খেয়েছেন আপনি? জান্নাহ কিছুক্ষণ চুপ থেকে বলল, শারহান হিয়ালি গলায় বলল, আজকাল মিথ্যে কথা বলতে শিখে গেছেন রজনীগন্ধা। যা পারেন না তা করেন কেন? জান্নাত ছোট্ট দম ফেলল। অনুযোগের সুরে বলল, একা খেতে ইচ্ছে করছিল না। শারহান মৃদু গলায় বলল, আপনার মেডিসিন চলছে, তা নিশ্চয়ই আপনার অজানা নয়। সরি। শারহান গম্ভীর গলায় বলল, নিজের ক্ষতি করে সরি বললে কি হবে? আপনি জানেন আমি ব্যস্ত থাকি। আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। শারহান দৃঢ় হয়, গভীর দৃষ্টিতে তাকায় জান্নাহের দিকে। স্নিগ্ধ মায়াময় মুখ, একদম সরল চাহনি। শারহান স্বাভাবিক গলায় বলল, সকালে খেয়েছেন? জান্নাহ মাথা ঝাঁকিয়ে হ্যাবোধক সম্মতি দেয়। ফের প্রশ্ন করে শারহান, কি খেয়েছেন? ফ্রুট জুস। অদর ছড়িয়ে হতাশ শ্বাস ফেলল শারহান। আহত গলায় বলল, ফ্রুট জুসে পেট ভরে? তার উপর রাতে খাননি। জান্নাহ সরু চোখে তাকিয়ে রইল। শারহান এখনই কিছু খুঁজে যাচ্ছে। উৎসুক গলায় প্রশ্ন করে জান্নাহ, কি খুঁজছেন? শারহান খেয়ালিপনায় বলল, আমার ব্রেসলেটটা কোথায়? জান্নাহ খুশি খুশি গলায় বলল, ওটা আপনার ড্রয়ারে। শারহান নিজের ড্রয়ার থেকে ব্রেসলেটটা নিয়ে হাতে পরে নেয়। শক্ত গলায় প্রশ্ন করে, ইতিশাম কখন এসেছে? জান্নাহ সরস গলায় বলল, সকালেই। বলল, আপনার সাথে জরুরি কথা আছে। কিন্তু কিছু খেতে দিয়েছেন ওকে? না। জানো কি, কিছু খেতে দিন, আমি আসছি। আচ্ছা। জান্নাহ ঘুরে দাঁড়ালেই পেছন থেকে ডেকে ওঠে শারহান, রজনীগন্ধা। জান্নাহ ঝট করে পেছন ফিরে। শারহান তার কাছে এসে জান্নাহের গালে লেগে থাকা হলুদের দাগ নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়। মসৃণ গলায় বলল, পড়ালেখা না করে কি শুধু রান্নাবান্নাই করেন? জান্নাহ একগাল হেসে বলল, করি তো। চোখে চোখে আসে শারহান। কাউচে এসে আয়েশি ভঙ্গিতে বসে শারহান তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় প্রশ্ন করে, ইতিশাম কেমন আছিস? শারহান শারহান কাট কাট গলায় প্রত্যুক্তি করে বলল, মরিনি এখনো। ফুস করে একদম একদম ছাড়ে ইহতিশাম। নিজের হাতে থাকা একটা ফাইল থেকে শব্দবিহীনভাবে একটা পেপার এগিয়ে দিয়ে নির্বিঘ্ন গলায় বলল, সামিরার সাথে তোর কি সম্পর্ক? শারহান বাঁকা হেসে সোজা বলল, আমার বেড পার্টনার ছিল। ধমকে উঠে ইহতিশাম বলল, শারহান? অত্যন্ত শীতল গলায় শারহান বলল, তুই কি অন্য কোনো উত্তর আশা করছিলি? ইহতিশাম কঠোর গলায় বলে ওঠে, তিথির সাথে কি সম্পর্ক ছিল তোর? চোখে আসে শারহান। সশব্দে বলল, সেম। চোয়াল শক্ত করে ইহতিশাম তপ্ত গলায় বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? শারহান নরম চোখে তাকায়। ফুসফুস করছে ইহতিশাম। তার কণ্ঠনালীতে আটকে আছে কথা। ইহতিশাম খলবলিয়ে ওঠে। কাঠখোট্টা গলায় বলল, তুই এখনও এই অভ্যাস ছাড়িসনি? তাহলে বিয়ে কেন করেছিস? ছেড়ে দে জান্নাহকে। ইউ ডোন্ট ডিজার্ভ হার। দাঁত খামটি মেরে নাকের পাল্লা ফুলিয়ে সেন্টার টেবিলে থাকা ফ্রুট জুসের গ্লাসটা ছুঁড়ে মারে শারহান ইহতিশামের দিকে। ইহতিশামের কান ছুঁয়ে বেরিয়ে যায় তা। দৌড়ে রান্না থেকে আসে জান্নাহ। অসহিঞ্চু গলায় বলল, কি হয়েছে? জান্নাহ দেখতে পায় ফ্লোর মেখে আছে জুসে। তার চোখে প্রশ্নেরা খেলা করছে। বিগলিত হাসে ইহতিশাম। ধীর গলায় বলল, তেমন কিছু না, দুই বন্ধু কাড়াকাড়ি করে খেতে গিয়ে এ অবস্থা। জান্নাহ এর হজম হলো না, কারণ গ্লাসটা যেখানে পড়েছে আর যেভাবে পড়েছে তাতে এমনটা হয়েছে বলে মনে হচ্ছে না। শারহান শক্ত এবং কড়া গলায় বলে ওঠে, রজনীগন্ধা, রান্না শেষ করুন, আমার খিদে পেয়েছে। জান্নাহ কিছু বলতে গেলে শারহান জ্বলন্ত চোখে তাকায়, তাই বিনা বাক্য
বিনা বাক্য ব্যয়ে রান্নাঘরের দিকে ফিরে যায় জান্নাহ, কিন্তু তার মনে একদলা প্রশ্ন উকি দিচ্ছে। একটু ধাতস্থ হয়ে ইতিশাম বলল, কেন করছিস এই সব? ছেড়ে দে দোস্ত। শারহান ফুসলে উঠে টেবিলে থাকা পিরিচ থেকে কাঁটা চামচ নিয়ে একদম ইতিশামের চোখের সামনে ধরে। তার শার্টের কলার আবদ্ধ শারহানের মুষ্টিতে। গনগনে গলায় শারহান বলল, দোস্ত কিসের দোস্ত? সেই দিন কোথায় ছিল তোর দোস্ত যখন তোর সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল? কোথায় ছিল তোর বন্ধুত্ব যখন শারহান জেইদির গায়ে নষ্ট গলির ট্যাগ লাগিয়ে দিল? আর কেউ না জানুক, তুই তো জানতি আমি কাউকে খুঁজতে গিয়েছিলাম। কিন্তু তুই কি করেছিলি? ওই খারাপ মানুষগুলোর সাথে পুলিশ যখন আমাকেও নিয়ে যাচ্ছিল, তুই কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি? কোথায় ছিল তোর তোর দোস্ত তখন? অনুরণ হচ্ছে ইতিশামের চোখের পাতা, সেই সাথে কম্পিত হচ্ছে তার গলা। সেই কম্পিত কণ্ঠে নির্বিকারভাবে ইতিশাম বলল, দেখ শারহান, তুই কেন বুঝতে পারছিস না? সেদিন আমি কিছু বললে পুলিশ আমাকেও সাথে নিয়ে যেত। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বাবা জানলে মরে যেত, মায়ের কি অবস্থা হতো, সমাজ। শারহান কপাল কুঁচকে ক্ষিপ্ত গলায় বলল, বাহ, নিজের কথাই ভাবলি। আর আমি না তোর বন্ধু? তোর জন্য আমি সেই মানুষটাকে হারিয়েছি যার কাছে আমার প্রশ্নের জবাব ছিল। আমার কথা শুনে আমার দাদু হার্ট অ্যাটাক করে, আমার বাবা হসপিটালাইজড হয়, আমার মা 3 দিন বিছানায় অবচেতন হয়ে শুয়েছিল। আর পুলিশ কি করেছে জানিস? সারা রাত আমাকে মেরেছে, শুধু এই কথা স্বীকার করাতে যে আমিও ওই নষ্ট গলির লোক। কি হতো তোর একবার সত্যি বললে, কি হতো? ইতিশাম করুণ চোখে তাকায়। 19-20 বছরের ইতিশাম আর শারহানের জীবনে যে ধ্বংস নেমে আসে তার সঠিক বিচার তারা কেউ করতে পারেনি। ইতিশাম অনুযোগের সুরে বলল, আমি তোর কাছে ক্ষমা চাইছি দোস্ত, আমি ইচ্ছে করে কিছু করিনি, যা হয়েছে ভুলে যা। শারহান হিংস্র হাসে। ইতিশামের কলার ছেড়ে উঠে দাঁড়ায়, ক্ষুব্ধ গলায় বলল, ইচ্ছে করে করেছিস, কারণ কলেজে তোর থেকে আমি ভালো স্টুডেন্ট ছিলাম। তুই চাসনি আমি তোর চেয়ে ভালো রেজাল্ট করি, তোর ইচ্ছেই সফল হয়েছে। এক রাত থানায় কাটিয়ে আমার নাম থানায় ডায়েরিতে লাল রঙে রাঙানো হয়। কলেজে আসার পর কেউ আমাকে দেখতে পারতো না, বলতো ওই যে নষ্ট পুরুষ যাচ্ছে। টিচাররা পর্যন্ত ঘৃণা করতো। তাদের বেস্ট স্টুডেন্টকে বাধ্য হয়ে কলেজ বদলেছি আমি। এরপরও বলবি তুই ইচ্ছে করে করিসনি? ইতিশাম শান্ত গলায় বলল, আমি সত্যি বলছি শারহান, ভয় পেয়ে গিয়েছিলাম আমি তোকে আজও আমার বন্ধু ভাবি। শারহান ঘৃণার স্বরে বলল, আমি ভাবি না। শারহান জেইদি এখন আর সুপুরুষ নয়, তোর সাথে তার যায় না, নষ্ট পুরুষ সে। যা এখান থেকে। দুর্বল গলায় ধীর গতিতে বলল ইতিশাম, ফিরে আয় দোস্ত, এই সব পথ থেকে তোর তো সব আছে, ক্ষমা করে দে আমাকে। জ্বলে ওঠে শারহানের চোখ, তার প্রস্ফুরিত অক্ষিযুগল লাল হয়ে টলটল করছে। অদর ছড়িয়ে ভয়ঙ্কর শ্বাস ফেলল সে। ক্ষীণ গলায় বলল, কেউ নেই আমার রজনীগন্ধা ছাড়া কেউ আমার আপন নয়, কেউ না। শারহান বড় বড় তপ্ত নিঃশ্বাস ফেলতে থাকে, তার বুক উঠানামা করছে সমান তালে। চোখ বুজে একটা লম্বা শ্বাস নেয়, অতি নরম গলায় বলল, আজ শারহান জেদি খারাপ, কিন্তু কেউ তা জানে না। ব্যাপারটা হাস্যকর। ইতিশামের দিকে শান্ত দৃষ্টি রেখে আবার বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি খুন করিনি, আর জান্নাকেও আমি ছাড়ছি না। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে তাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। আর সবচেয়ে জরুরি কথা, তুই যা আমার সাথে করেছিস তার জন্য তোকে চরম মূল্য দিতে হবে। তোর দেওয়া বিশ্বাসঘাতকতার দ্বিগুণ করে ফিরিয়ে দেব আমি। না পারবি গিলতে, না পারবি উগরাতে। এখন যা, তুই তোর যা করার কর, আই ডোন্ট কেয়ার। শারহান আর দাঁড়ায় না, সিক্ত অক্ষিজোড়া নিয়ে নিজের রুমে গিয়ে তা লক করে দেয়। ইতিশাম অনুতপ্ত। সেদিন যদি একটু সাহস করে সে পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলতো, তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। স্বগোক্তি করে বলল, প্লিজ দোস্ত, ফিরে আয় এই জঘন্য জীবন থেকে। রান্নাঘর থেকে অস্পষ্টভাবে তাদের দুজনের কথা শুনতে পায় জান্নাহ। ঘটনার গভীরতা না বুঝলেও একটা বিশাল ভুল বুঝাবুঝির লড়াই চলছে দুই বন্ধুর মাঝে, তা বুঝতে ভুল হলো না। কিন্তু কারো গায়ে খারাপের ট্যাগ লাগানোর মানে এই নয় যে সে খারাপ। একটা ভুলের জন্য জরুরি নয় পুরোটা জীবন অতল সাগরে ভাসিয়ে দেবে। সেই দিক থেকে শারহান ভুল, হয়তো পরিস্থিতি তার অনুকূলে ছিল না, কিন্তু তাই বলে ভাগ্যকে দোষ দিয়ে নিজেকে গড্ড প্রবাহে ভাসিয়ে দেওয়ার মানে হয় না। চোখে ভারী চশমা আর ফোল্ড করা হাতা, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম, মাথার উপরে ঘূর্ণায়মান ফ্যান, আর নৈশব্দের মাঝে ঝড় তুলছে শারহানের আঙ্গুলের দাপটতা। টুটটুট করে একের পর এক কিবোর্ডের বাটনে চলছে ধামাল ছেলেদের মতো চঞ্চলতা। ক্লান্ত কিবোর্ড যেন হতাশ হয়ে বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।
তা কি আর সম্ভব? 2 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ভেজানো দরজা হালকা ফাঁক করে উকি দেয় জান্না। নম্র গলায় বলল, ভেতরে আসবো? ল্যাপটপের স্ক্রিনে সরু দৃষ্টি রেখেই সশব্দে শারহান বলল, আসুন। জান্না বিড়াল পায়ে শারহানের কাছে এসে দাঁড়ায়, মৃদু গলায় বলল, চা না কফি? শারহান সরব গলায় বলল, কোনোটাই না। মেডিসিন নিয়েছেন আপনি? জান্না ল্যাপটপের দিকে ভালো করে তাকিয়ে বলল, কি করছেন? শারহান চোখ থেকে চশমাটা খুলে রাখে। একাধারে বেশ সময় ধরে ইলেকট্রনিক ডিভাইসে তাকালে চোখ জ্বলে ওঠে, তাই কাজের সময় চশমা ব্যবহার করা। সরস গলায় প্রত্যুত্তর করে শারহান, সেদিন যে ঘ্যাংটা ধরা পড়েছে তার অ্যাসাইনমেন্টটা তৈরি করছি, জমা দিতে হবে। মুচকি হাসে জান্না। জানালার দিয়ে হুড় করে বাতাস আসছে। ঝলমলে নীলাভ আকাশটা একদম শূন্য, কোথাও কোনো কিছু নেই। জানালা দিয়ে ভেসে আসছে কোথাও হতে কাকের কর্কশ ধ্বনি। জান্না এর ডান হাতটা নিয়ে তাতে চুমু খায় শারহান। মোলায়েম গলায় বলল, বাড়িতে কথা বলেছেন? জান্না মৃদু ছন্দে বলল, হ্যাঁ। শারহান স্মিত হাসে। স্বাভাবিক গলায় বলল, তিতি কি বলেছে? জান্না উচ্ছ্বসিত গলায় বলল, ওর জন্য লাল শাড়ি নিয়ে যেতে বলেছে। শারহান চোখে আসে, নিরুদ্বেগ গলায় বলল, আজ আপনি ফ্রি? ঝুমঝুম করে হেসে ওঠে জান্না। আমোদিত গলায় বলল, নিয়ে যাবেন আমাকে? শারহান চোখ দিয়ে ইশারা করলো, ফিকে গলায় বলল, চলুন, আপনার প্রিন্সেস গাউন নিয়ে আসবেন। আনন্দে আত্মহারা হয়ে জান্না বলল, তাহলে আমি রাতের রান্না শেষ করে আসি। শারহান আপত্তি করে বলল, আজ বাইরে খাবো আমরা। উচ্ছল হাসে জান্না। সরস গলায় বলল, একটা কথা বলবো? শারহান তার প্রিন্ট আউট করা পেপারগুলো গুছিয়ে নিয়ে ফাইলে পুরে নেয়। হেয়ালি গলায় বলল, বলুন। জান্না নিষ্কম্প গলায় বলল, তিশাম ভাইয়ার সাথে আপনার কি হয়েছে? শারহান ভ্রু ত্রুটি করে কণ্ঠে গভীরতা টেনে বলল, ওইটা আমাদের প্রফেশনাল ম্যাটার, ওখানে আপনাকে জড়াবো না আমি। কিন্তু আমি যে আপনার সাথে জড়িয়ে আছি। শারহান ভাবুক দৃষ্টিতে তার রজনীগন্ধার চোখের দিকে তাকায়। সেই চোখে হাজারো প্রশ্নকলি ধীরে ধীরে ডানা মেলছে। নিকষ কালো আকাশে ঘুমট অন্ধকার। সেই অন্ধকারের বুক ফেরে জেগে আছে কুসুম রঙের চাঁদ। তারাগুলো জ্বলছে মুক্তোর মতো, যেন ঝিনুক খসে মুক্তো ছড়িয়ে আছে আকাশ জুড়ে। মৃদু আলোয় শুয়ে আছে জান্না। তার ভারী নিঃশ্বাস বলে দিচ্ছে, গভীর ঘুমে তলিয়ে আছে সে। নগ্ন কমল পাজোড়ায় আদ্রে স্পর্শ পেতেই চোখ কুঁচকে নেয় জান্না। কিন্তু ক্রমশই সেই স্পর্শ গভীর হতে লাগলো। আর্দ্র স্পর্শের সাথে উষ্ণ পবন জান্নাকে ধীরে ধীরে সপ্রতিভ করে তুলল। সেই অযাচিত স্পর্শ ক্রমাগতভাবে ধাবমান হতে লাগলো তার শরীরের ঊর্ধ্বাংশে। অস্বস্তি হতে লাগলো জান্নার। সকল পাহাড় সমক্লান্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝট করে উঠে বসে জান্না। নিমিজিমি চোখে সে অদ্ভুত কিছুর সম্মুখীন হলো। চোখের পাল্লা দুটো মেলতে আজকাল বড্ড বেগ পেতে হয় জান্নায়ের। ভারী পাওয়ারের ওষুধ খেয়ে শরীরটাকে আরও বেশি দুর্বল লাগে। দিনের বেশিরভাগ সময় বিছানার সঙ্গেই সই পাতে জান্না, বাকি সময়ও হেলে দুলে চলে। ভাগ্যিস গত সপ্তাহে 1 মাসের কোর্স কমপ্লিট হয়েছে, তবুও তার রেশ কাটতে লম্বা সময়। এলোমেলো হয়ে ওঠার পর একটু ধাতস্থ হয়ে তাকাতেই দেখে তার চক্ষু সীমানার ভেতর তার প্রিয় মানুষটি বসে আছে। ভালো করে সব কিছু বোঝার আগেই শারহানের সেই মুগ্ধ কণ্ঠের আওয়াজের আলোড়ন শুরু হয়। উৎকর্ণ হয়ে তা শুনে জান্না। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি মাই মিল্কি বিউটি। জান্না তার ঘুমে ডুলুমুলু চোখে পাতা প্রশস্ত করে শারহানকে দেখে। অস্পষ্ট আলোয় শারহানকে আরও রহস্যময় লাগছে। জান্না পুরো রুমে চোখ বুলায়। রং বেরঙের মোমবাতি জ্বালানো, ফ্লোর জুড়ে ছড়িয়ে আছে হার্ট শেপ কালারফুল বেলুন। জান্না এর নাকে এসে ঠেকে রজনীগন্ধার তীব্র সুবাস। তা ধীরে ধীরে প্রকট হতে লাগলো। জান্না এর ঘুম উবে যায়। পায়ে ঠান্ডা ঠান্ডা কিছু অনুভূত হতেই তা গুটিয়ে নেয়। একজোড়া নুপুর পরানো পায়ে মোমবাতির আবছা আলোয় চিকচিক করছে। জান্না কল্পনাতীত অবাক হয়ে বলল, এইসব কি শারহান? শারহান বিগলিত হাসলো। মোহবিশিষ্ট গলায় চাপা সরে হিসিয়ে বল, আজ আমার রজনীগন্ধার জন্মদিন আর আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আজ এই ধরার সাথে সাথে আমিও ভাগ্যবান, আপনি এসেছেন আমার জীবনে। জান্না মুচকি হাসলো। এত কিছুর মধ্যে মনেই ছিল না আজ তার জন্মদিন। জান্নাকে কিছু বলতে না দিয়েই তাকে কুলে তুলে নেয় শারহান। চকিতে ভয় পেয়ে আটকে ওঠে জান্না। হতভম্ব গলায় অধৈর্য হয়ে বলল, কি করছেন? সেই অবস্থায় জান্নাইয়ের কপালে নিজের কপাল ঠেকিয়ে ধরে শারহান অনুরক্তির গলায় বলল, আপনার কপালে কপাল ঘষে নিজের দুর্ভাগ্য বদলানোর চেষ্টা করছি। চোখের কোণ ক্ষীণ করে অদ্ভুত দৃষ্টিতে তাকায় জান্না। ড্রয়িং রুমে একটা টুলের উপর একটা বারবিডল কেক, যার গায়ে চেরি বসানো। জান্নাকে কুল থেকে নামায় শারহান। আচম্বিত হয় জান্না। বিস্ময়কর
আবেশে আচ্ছন্ন জান্নাহ। কেকের পাশেই সাদা আর হালকা গোলাপি রঙের মিশেল মোমবাতি, যেমনটা চেরি ফুলের রং হয়। নীল, কালো আর কুসুম রঙের হলুদের শিখা জ্বলছে মোমবাতির ডগায়। শারহান নরম চাহনি দিয়ে মখমলে গলায় বলল, ব্লো দিস। জান্নাহ প্রসন্ন হাসে, চোখ দুটো তার উজ্জ্বল, কৃত্রিম আলোয় যেন তা আরও গভীর হচ্ছে। জান্নাহ মোমবাতিকে ফু দিতে গেলে শারহান ব্যস্ত হয়ে জান্নাহের মুখ চেপে ধরে। সরব গলায় বলল, নো মাই নর্থ স্টার। শারহান জান্নাহের পেছনে গিয়ে জান্নাহের কোমর আলতো করে জড়িয়ে ধরে নিজের মুখ দিয়ে জান্নাহের কানের পাশ থেকে তার ছড়ানো চুলগুলো সরিয়ে কাঁধে চিবুক রাখে। কানের সাথে অদর লাগিয়ে ফিসফিসিয়ে বলল, আগে উইশ তো করুন, তারপর মোমবাতি নেভাবেন। শারহানের দিকে আস্ত নজর দিয়ে চোখে হাসে জান্নাহ। শারহানের তৃষ্ণার্ত চোখ দুটো আটকে যায় জান্নাহের পাতলা কমলার কোষার মতো ঠোঁটে। চুপ করে জান্নাহের নাকের উপর চুমু খেয়ে বলল, কি হলো, উইশ করুন। জান্নাহ ঠোঁটের কোণ প্রসারিত করে আমোদে হাসল। মোমবাতি নেভাতেই সরব গলায় বলে ওঠে শারহান, শুভ জন্মদিন রজনীগন্ধা। এই দিনে ধরণীতে এসে তাকে ধন্য করার জন্য আর ছন্নছাড়া শারহানকে ভালোবাসার জন্য সে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। জান্নাহ মৃদু গলায় বলে ওঠে, আপনি আমার কাছে ঋণী নন। শারহান দুই হাত দিয়ে জান্নাহকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার চুলে অধর ছুঁয়ে বলল, আইনু রজনীগন্ধা, কেকটা কাটুন এইবার। শারহানের বুকে মুখ গুজে আছে জান্নাহ। তার শরীরের মিষ্টি পুরুষালী ঘ্রাণে অদ্ভুত নেশা। দুই হাতে শারহানের টি শার্ট খামচে ধরে রেখেছে জান্নাহ। স্বাভাবিক গলায় বলল, শারহান। রজনীগন্ধা। শারহানের বুকে মুখ গুজেই অস্পষ্ট স্বরে জান্নাহ বলল, কি চাই আপনার বলুন। জান্নাহ আলতো করে শারহানের প্রশস্ত বুকে মুখ ঘষতে থাকে। মাথা হালকা করে তার বুকে চিবুক ঠেকিয়ে মৃদু গলায় বলল, কিছু চাই না আমার। শারহান ধীর গলায় বলল, কিছু তো চান। আজ যা চাইবেন তাই আপনাকে দেব আমি। যদি প্রাণটা চান সেটাই পাবেন। জান্নাহ অতি নরম গলায় বলল, আমার শুধু আপনাকে চাই। আপনিই আমার গিফট, আর আমি আপনার রিটার্ন গিফট। শারহান ছাড়া তার রজনীগন্ধার সুবাস বিলীন। শারহান গাঢ় গলায় বলল, মিস করলেন কিন্তু। জান্নাহ কিছু বলল না। সে সারা জীবন এই মানুষটার বুকের মাঝে থাকতে চায়। তার শিরায় রক্ত হয়ে প্রবাহিত হতে চায়, তার কণ্ঠনালীর শব্দ হতে চায়, তার নিঃশ্বাস হতে চায়, তার হৃৎপিণ্ডের হৃৎকম্পন হতে চায়। নিঃশব্দে ঝড় তুলে শারহানের আলতো কণ্ঠ বলল, যান আপনার সেই প্রিন্সেস গাউনটা পরে আসুন। জান্নাহ চমকিত হয়, উৎসুক হয়ে বলল, এত রাতে? শারহান বিগলিত গলায় বলল, রাতে হোক বা দিন, পরবেন তো আমার জন্যই। আই এম ওয়েটিং। জান্নাহ সময় নষ্ট করল না। গাঢ় লাল রঙের গাউনে জান্নাহের ফর্সা রং আরও বেশি দ্যুতিময় লাগছে। জান্নাহের দিকে অনিমিক চেয়ে রইল শারহান। আলগোছে তাকে এনে আয়নার সামনে দাঁড় করায়। মোমবাতির আলোয় এক অপ্সরা মনে হচ্ছে জান্নাহকে। জান্নাহের পেছনে দাঁড়ায় শারহান। আয়নার দিকে সরল দৃষ্টি রেখে কমল গলায় বলল, আপনার আরেকটু লম্বা হওয়া উচিত ছিল। জান্নাহ কৌতুক মাখা গলায় বলল, কেন, আমি কি স্ট্যাচু অফ লিবার্টি নাকি? দুর্বোধ্য হাসলো শারহান। আয়নার দিকে তাকিয়ে জান্নাহের তীক্ষ্ণ চোখে চোখ রেখে অদ্ভুত কাণ্ড করে শারহান। জান্নাহের গাউনের জিপার টেনে খুলে দেয়। ধুম করে ঝড়ের বেগে শারহানের দিকে ফিরে তাকায়। তাকে খামচি মেরে ধরে জান্নাহ। কপট রাগ করে বলল, আপনি একটা অসভ্য। শারহান মিচকি হেসে বলল, বিয়ের 1 বছর পর আপনার মনে হলো আমি অসভ্য? জান্নাহ তাড়া দিয়ে বলল, ঠিক করুন বলছি। শারহান মজা করে হাসে, টান দিয়ে জিপার আটকে 2 হাতে নিজের সাথে চেপে ধরে জান্নাহকে। মৃদু গলায় প্রশ্ন করে, রজনীগন্ধা, আপনার বয়স কত হলো? জান্নাহ সোজা বলল, 16। বড় হয়ে যাচ্ছেন আপনি, আর আপনি বুড়ো। আর এই বুড়োকেই পাগলের মতো ভালোবাসেন আপনি। জান্নাহ অভিমানী গলায় বলল, ভালোবাসি তো কি হয়েছে? মৃত্যুকে বেছে নিয়েছেন আপনি। জান্নাহ সরস গলায় বলল, ভালোবেসে মরণে অসুখ। নীরবতা নেমে আসে পুরো ঘর জুড়ে। টিমে টিমে মোমবাতির আলোয় আলোকিত ঘর, রজনীগন্ধার তীব্র সুবাস, 2 জন মানবীর পরন্ত নিঃশ্বাসের আন্দোলন, একে অপরকে প্রগাঢ়ভাবে পাওয়ার তৃষ্ণা। শারহানের হৃদযন্ত্রের টিপ টিপ শব্দ জান্নাহের কর্ণকুহরে ঝড় তুলতে লাগলো। তার পুরুষালী ছোঁয়া দাপিয়ে বেড়াচ্ছে জান্নাহের রন্ধ্রে রন্ধ্রে। উত্তাল ঢেউ খুঁজে পাচ্ছে না। কম্পন শুরু হয় জান্নাহের শরীরে, অনুরণন শুরু হয় তার উষ্ঠধরে। শারহানের বুকের মাঝে আলগোছে অদর ছোঁয়াতে থাকে জান্নাহ। সেই স্পর্শে জেগে ওঠে শারহানের পৌরসত্তা, কিন্তু সে নিরুত্তেজ, প্রতিক্রিয়াহীন এক শক্ত মানব। জান্নাহের শ্বাস ঘন হতে থাকে, তার তুমুল শ্বাসের বর্ষণ যেন বেপরোয়া। দাঁতে দাঁত চেপে শারহানকে আরও জোর দিয়ে আঁকড়ে ধরে।
বাঁকা হাসে শারহান। তার রজনীগন্ধা উপচে পড়া সুবাসে অসাড় হয়ে যাচ্ছে। সেই সুবাস যে তাকে নিতে হবে। জান্নাত তার দাঁতের ব্যবহার করে, তার ছোট ছোট ইঁদুর দাঁত দিয়ে সজোরে কামড় বসায় শারহানের বুকে। শারহান একটা দীর্ঘশ্বাস টেনে তার বলিষ্ঠ দুই হাতের বাঁধন দৃঢ় করে পিষে ধরে জান্নাতকে তার বক্ষস্থলে। অন্ধকার ঘরে ডিবানে চিবুক রেখে অনিমেষ চাহনিতে বসে আছে রাফাত। তার চোখের সামনেই 7 ইঞ্চির 16টা মোমবাতি, পাশেই বারবিডল কেক যাতে চেরি বসানো। রাফাতের চোখ দুটো বিষণ্ণ হাসছে, ক্লান্ত এবং আর্দ্র গলায় বলে ওঠে, হ্যাপি বার্থডে রেড চেরি। তোমার জীবনের প্রতিটি দিন সুন্দর হোক। যে জীবন তুমি আমাকে ছাড়া বেছে নিয়েছো, সে জীবন তোমার কল্যাণকর হোক। তুমি ভালো থেকো, বাঁচো যুগ যুগ। তোমার প্রতীক্ষায় আমি অন্তর্প্রহর থাকবো অপেক্ষায়। কেকের চারপাশে জ্বলছে মোমবাতি। ক্রূর হাসে রাফাত। বন্ধ ফ্যানের নিচে দরদর করে ঘামছে তার শরীর। চোয়াল বেয়ে পড়ছে উষ্ণ জল। ক্ষীণ শ্বাস ফেলছে রাফাত। তার চাহনিতে কোনো পরিবর্তন হলো না। এক হাত অতি সন্তর্পণে উঠিয়ে কেকের পাশ থেকে মোমবাতি হাতে নেয়, সেটাকে ঢালু করে আরেক হাতের তালুর উপর ধরে। তেরছা অগ্নিশিখায় মম গলে হাতের হাতে পড়ে। রাফাত কোনো অনুভূতি হলো না। সে একই কাজ বারবার করলো। অদ্ভুত তৃপ্তিকর হাসি তার মুখে। মোমবাতির সেই অসহ্য আলোয় ভয়ঙ্কর লাগছে রাফাতের। প্রায় 5টা মোমবাতি গলিয়ে সে তার হাত মাখিয়ে ফেলে। বিছানায় রাফাতের অস্তিত্ব না পেয়ে উঠে পড়ে ইশাক। রুম থেকে বের হতেই দেখে ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে রাফাত। শশব্যস্ত হয়ে এসে মোমবাতি সহ পুরো কেক ফেলে দেয় ইশাক। কিছু বুঝে ওঠার আগেই ঘামে ভেজা রাফাত হিংস্র রূপ ধারণ করে। খলবলিয়ে উঠে ইশাকের গলা চেপে ধরে ফুসফুস করে বজ্র কঠোর গলায় বলল, এই, এটা কি করলি তুই? আমার রেড চেরির জন্মদিনের কেক কেন ফেললি? এত সাহস হলো কি করে তোর? ইশাক ভরকে যায়। রাফাতের শরীরে যেন কোনো দানবীয় শক্তি ভর করেছে। শ্বাস আটকে আসে ইশাকের। রুদ্ধশ্বাসে ভাঙা ভাঙা করে বলল, আর রাফাত। দাঁত মুখ খিচে আরও জোরে চেপে ধরে রাফাত। চোখ দিয়ে যেন নগ্ন দাবানল জ্বলছে, যেন সব এখনই ভস্ম করে দিবে। এই দুনিয়ায় কোনো মায়েই তার নেই। বাধ্য হয়ে ইশাক তার মনের বিরুদ্ধে একটা কাজ করে। রাফাতের চোয়াল বরাবর একটা ঘুষি মারে। ইশাকের অতর্কিত হামলায় মুখ থুবড়ে পড়ে কাউচের উপর রাফাত উঠল না, সেখানে মুখ চেপে ধরে অশ্রু বিসর্জন দিতে লাগলো। অসহিঞ্চু ইশাক ত্রস্ত হয়ে বন্দুকে টেনে উঠিয়ে ধরে। বুকে বিঁধে যায় এই যন্ত্রণা। ভালোবাসা কেন এত বিষাক্ত, যা তিলে তিলে নিঃশেষ করে জীবন সঞ্জীবনী? এই স্বাদ কখনো নিতে চায় না ইশাক। বন্ধুর এই কষ্টে সে দৃঢ় সংকল্প আটে কখনো প্রেম নামের অভিশাপ না আসুক তার জীবনে। এই জীবন ব্যর্থ তো হবে না, হয়তো পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম অনুভূতি থেকে সে বঞ্চিত হবে। তবু তো এই মৃত্যুসম যন্ত্রণা তাকে ভোগ করতে হবে না। প্রেয়সীর বিরহে হিনহিনে গলায় বলে ওঠে ইশাক, কেন নিজেকে এভাবে শেষ করছিস? কেন পোড়াচ্ছিস নিজেকে এই প্রেম আগুনে? ভুলে যা জান্নাকে। এক সমুদ্র কষ্ট নিয়ে শ্রান্ত গলায় বলল রাফাত, আমি তো পুরো ছাই হয়ে গেছি। এখন শুধু পড়ে আছে আমার অঙ্গার। বর্ষিলে প্রেমাগুন জ্বলে, দেহ পিঞ্জর পুড়ে হয় ছারখার। ছাই হয়ে উড়ে যায় অনুভূতি, পড়ে থাকে অঙ্গার। আক্রোশে ফেটে পড়ে ইশাক। দাঁত খামটি মেরে বলল, কি পেয়েছিস ওই মেয়ের মধ্যে তুই? কেন ভুলতে পারছিস না? ও যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তুই কেন পারবি না? চিৎকার দিয়ে ওঠে রাফাত। মেঘের মতো গর্জন করে বলল, পারবো না আমি ওকে ভুলতে। জীবনে 7টা বছর দিয়েছি ওকে আমি। যখন থেকে ওর জন্য আমার অনুভূতি জাগ্রত হয়েছে, এই 2 চোখ দিয়ে আগলে রেখেছি ওকে আমি। নিজের স্কুল বাদ দিয়ে ওকে স্কুলে নিয়ে যেতাম। এক্সামের সময় ওর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। জ্বর হলে সারা রাত ওর পাশে বসে থাকতাম। এইটুকুই ছিল, এত বড় কেন হলো ও? জীবনের সব সিদ্ধান্ত ওকে আমি সঠিক পরামর্শ দিয়েছি, তাহলে আজ কেন ওর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ও একাই নিল? ছেড়ে চলে গেল আমাকে, আর এভাবেই গেল, একেবারে আমাকে নিঃস্ব করে দিয়ে গেল। রাফাত তেড়ে এসে ইশাককে খাবলে ধরে দারাজ গলায় বলল, তুই তো বললি ও কিছুই বোঝে না। যে মেয়ে কিছুই বোঝে না সে স্বামী সংসার করে কি করে? ছাড়বো না ওকে আমি। আমার প্রশ্নের জবাব না দিলে ছাড়বো না ওকে আমি। ধপ করে বসে পড়ে রাফাত। পুরুষ মানুষেরও কাঁদতে হয়, কখনো কখনো নিজেকে বাঁচাতে কাঁদতে হয়, নিজেকে ভাঙা থেকে বাঁচাতে কাঁদতে হয়। ইশাক আর কিছু বলার সাহস করল না। রুম থেকে বেরিয়ে রাফাতের বাবাকে কল করে অধৈর্য গলায় বলল, প্লিজ আঙ্কেল, কিছু একটা করুন, নিয়ে যান ওকে এখান থেকে, না হলে ওকে বাঁচাতে পারবেন না। ও ভয়ঙ্কর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিছু একটা করে বসবে, বাঁচানোকে। অনবরত রিং হওয়ার পরও শারহানের মোবাইল রিসিভ করার সাহস পাচ্ছে না জান্না। স্ক্রিনে ইতিসামের নাম দেখে একটু ধাতস্থ হয়ে রিসিভ করে কল। কাঁপা কাঁপা গলায় বলল,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে উচ্ছল হেসে ইতিশাম বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি অ্যানিভার্সারি মিসেস জেইদি। জান্না এর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি, মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ। ইতিশাম সরস গলায় বলল, কেমন আছো? সরি, তুমি বললাম। জান্না হেসে হেসে বলল, ছোট বোনকে তুমি বলা যায়। ইতিশাম স্বস্তি নিয়ে বলল, দ্যাটস লাইক আ কিউটি। আচ্ছা, তোমার ওই ঘাড়তেরা বরটা কোথায়? শারহান ওয়াশরুমে। ওকে ওকে, বলো আজ রাতে আমি ধিনায় আসছি। জান্না ভুরুকুঞ্চি করে, যেই মানুষটাকে শারহান একদমই সহ্য করতে পারে না, সেই মানুষটাকে অকপটে কত সুন্দর করে তার কাছে আসতে চায়। শারহান তার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে কাছের মানুষ না চিনতে পেরে। যেই মানুষগুলোকে সে বিশ্বাস করে আদৌ তারা তার শুভাকাঙ্ক্ষী কিনা তা শারহান তা জানে না। দীর্ঘশ্বাস ফেলে জান্না কৌতূহলে গলায় বলল, কোনো কাজ আছে তিশাম ভাইয়া? ওহো, তোমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা ট্রিট তো দিতেই পারো। মুচকি হেসে নরম গলায় জান্না বলল, আচ্ছা। ইতিশাম উদ্বেলিত গলায় বলল, এই তোমার ওই ঘাড়তেরা বরকে বলো বলো কিন্তু, না হলে আবার ঘরে ঢুকতে দিবে না আমাকে। খলখলিয়ে হেসে হেসে ওঠে জান্না। ওপাশ থেকে মেকি আক্ষেপের গলায় বলল, ইতিশাম, হাই, তোমার এত সুন্দর হাসিটা সচক্ষে দেখা থেকে বঞ্চিত হলাম। জান্না আবারও হেসে কুটি কুটি হয়, বলল, রাতে এলে আরও জোরে জোরে হেসে দেখাবো আপনাকে। ওকে মাই কিউটি, রাখি এখন। মোবাইল রাখার ক্ষণকাল বাদ শারহান বের হয় ওয়াশরুম থেকে। জান্নার দিকে সরু দৃষ্টি রেখে বলল, কে কল করেছে? তিশাম ভাইয়া। জান্নায়ের মুখে তিশাম ভাইয়া শুনে শারহানের চাহনি গাঢ় হয়, কিন্তু ভাবনার অবসান ঘটিয়ে ঈষৎ রাগ মিশ্রিত গলায় বলল, কেন? আজ ডিনারে আসতে চায় সে। ওর কি আমার ফ্ল্যাটকে রেস্টুরেন্ট মনে হয়? জান্না ঠোঁট চিপে মৃদু গলায় বলল, উনি যখন নিজ থেকে আসতে চাইছে, তাহলে আপনি কেন রাগ করছেন? শারহান কাটখাট গলায় বলল, কারো উপর রাগ নেই আমার। ম্লান চোখে তাকায় জান্না। শারহানকে বোঝে না সে। সকাল হতেই সব ঠিক ছিল, এখন আবার কেন গম্ভীর হয়ে আছে? শারহান মৃদু উদ্বিগ্ন গলায় বলল, আপনি পারবেন নাকি আমি বাইরে থেকে খাবার আনবো? জান্না আপত্তি করে বলল, আরে না না, বাইরের খাবার যদি খেতে হয় তাহলে ঘরে আসার দরকার কি? আপনি চিন্তা করবেন না, আমি পারবো। শারহান ছোট্ট শ্বাস ফেলে নিরুত্তাপ গলায় বলল, যান তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আজ এনজিওতে যাওয়ার কথা আপনার, আবার জলদি ফিরতেও হবে। সশব্দে হাসে জান্না। হাত উঠিয়ে 1 2 3 4 5 করে 5 আঙ্গুল শারহানের সামনে ধরে ঝলমলে গলায় বলল, 4 5 20। আপনি 20 মিনিট ওয়েট করুন, আমি ঝট করে গিয়ে ফট করে রেডি হয়ে যাচ্ছি। অদর প্রসারিত করে হাসে শারহান। জান্না এর এই বাচ্চা মতেই বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে, কিন্তু আদৌ কি সে মেয়েটা তার মতো ছেলেকে ডিজার্ভ করে? কেন এলো জান্না তার জীবনে? জান্না আসার আগেই তো তার সব শেষ। এক মরুভূমি বানিয়ে ফেলেছে নিজের জীবনকে। সেই মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি হয়ে নেমেছে জান্না। মরীচিকার পেছনে ছুটেছে সে। পাবে কি সে তার দেখা? শারহানের চিন্তার রেশ কাটে জান্নায়ের যাওয়ার পানে চোখ পড়তেই। ব্যস্ত হয়ে ডেকে ওঠে, রজনীগন্ধা। পেছনে ফিরে তাকায় জান্না। চোখে এসে শারহান বলল, আপনার যে খয়েরি পাড়ের সাদা শাড়িটা আছে আজ ওইটাই পরবেন। মৃদু হেসে চোখের সাহায্যে শারহানকে আশ্বস্ত করে জান্না। এনজিও এর বাইরে দক্ষিণ দিকটায় একটা বিশাল আম গাছ, তার গা ঘেঁষে একটা একটা নারকেল গাছ। আম গাছটার চারধারে গোলাকার করে বসার জন্য বের দিয়ে রেখেছে। আম গাছের পাতার ফাঁক দিয়ে এলিয়ে আসছে দিবাকরের জ্যোতি। মৃদু বাতাস বইছে, তাতে নড়ছে নারকেলের গাছের সরু পাতা। দুটো পাখি বসে আছে, একে অপরের দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বলছে, যা আমাদের জাতির ধারণার বাইরে। সামনেই একটা কালো রঙের কুকুর নাক দিয়ে শুকে যাচ্ছে বালুতে মেশানো মুরগির নাড়ি বুড়ি। বিকট গন্ধ তার, কিন্তু কুকুরটির পরম ভক্তিতে তা শুকছে। সেই ভেড়ের উপর বসে নির্নিমেক চেয়ে আছে ওই কুকুরের দিকে শারহান। মাঝে মাঝে নিজেকে তার কাছে তেমনই মনে হয়, একদম ছন্ন ছাড়া। কুকুরকে যেমন তার প্রভু নিজের হেফাজতের জন্য খাইয়ে দাইয়ে নিজের কাছে রাখে, শারহানের জীবনটাও তাই। তাকেও সেই মানুষগুলোর প্রয়োজন, তাই তো এত আদর যত্ন তার। শারহান অদরের কোণ কিঞ্চিত প্রসারিত করে ম্লান হাসে। জান্না নামের সুবাসিত ফুলটা তার জীবনে না আসলেই পারত, তাকে ভালো না বাসলেই পারত, তার বিষাক্ত জীবনের সাথে না জড়ালেই পারত। পাশে বসা শাইখ নিজের স্যারকে এতটা মগ্ন কখনো দেখেনি। দুই ভাবিত নয়ন দিয়ে বসে আছে শারহানের পানে। কখন তার স্যার কথা বলবে, কিন্তু শারহান কিছু বলল না। সে ওই কুকুরটিকে দেখছে, পচা দুর্গন্ধযুক্ত নারী ভুড়িগুলো পরম তৃপ্তির সাথে খাচ্ছে। শারহানকে এতটা বিধ্বস্ত শাইক কখনো দেখেনি। হঠাৎ করে শারহানের 2 চোখ চকচক করে ওঠে। শাইকের চোখ এড়ালো না তা।
এই মানুষটাকে নেহাত কম নয় অতিমাত্রায় ভালোবাসে বলেই তার ছায়া হয়ে আছে শাইক। নারী সঙ্গ ছাড়া আর কোনো খারাপ অভ্যাস শারহানের নেই, বরং ভালো গুণ দিয়ে ভরা। অকৃতজ্ঞতা তার রক্তে নেই। কেউ যদি হাঁটু সমান পানিতে তার জন্য নামে, তার জন্য গলা গলা পর্যন্ত নামে সে। কেউ যদি রক্ত দিয়ে তাকে সাহায্য করে, তাহলে নিজের কিডনি দিয়ে তার ঋণ শোধ করে। কিন্তু শাইক একটা জিনিস খেয়াল করছে, বিয়ের পর থেকে অনেকটা বদলেছে শারহান। শাইক শারহানের বিয়ের কথা শুনে শুধু অবাক নয়, চরম অবাক হয়। কারণ নিজের নোংরা স্বভাবের কারণে কখনো বিয়েতে ইন্টারেস্ট ছিল না শারহানের। বিয়ে নামক বন্ধনে সে কখনো নিজেকে বাঁধতে চায়নি। কিন্তু কেন করলো সে বিয়ে, এর উত্তর জানা নেই শাইকের। তবে জান্না আসার পর অনেকটা নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। নারী সঙ্গ এড়ানোর চেষ্টা করলেও লোকে বলে না, মিষ্টির উপর মাছি বসবেই, মেয়েগুলোও তেমন, ছাড়তে চায় না। শারহানের দৃষ্টি কাটতে গলা খেকারি দিয়ে ওঠে শাহিক, নরম গলায় বলল, এখন কি করবেন স্যার? শারহান উদাস ভঙ্গিতে বলল, তুমি ভালো করেই জানো টাকার প্রয়োজন নেই আমার। কিন্তু স্যার, মন্ত্রী সাহেবের সাথে পাঙ্গা নেওয়া কি ঠিক হবে? শারহান আলতো আলতো দৃষ্টি দিয়ে মোলায়েম গলায় বলল, তাকে বলো টাকা আমার লাগবে না, সে যেন তার পুরো র্যাকেটের ইনফরমেশন আমাকে দেয়। বোকা হাসলো শাহিক, কপট চঞ্চল গলায় বলল, শিয়ালের কাছে কেউ মোরগ বাগা দেয়? চোখে হাসে শারহান, হাস্যজ্জ্বল গলায় বলল, এবার দিতে হবে। তাকে বলো আমি তার কোনো ক্ষতি করব না, তার কোনো ইনফরমেশনও লিক করব না। না অ্যাসাইনমেন্ট জমা দিব, ওই ফুটেজও আমি তাকে দিয়ে দিব। সে শুধু আমাকে একটা হেল্প করবে। তার যত ট্রাফিকিং এর আড্ডা আছে সব ঠিকানা আমার চাই। শাইকের কপালে মৃদু ভাঁজ তোলে। শারহান কাউকে খুঁজছে, কিন্তু কাকে? আদৌ কি সে বেঁচে আছে? কিন্তু সে কে? সে গত 4 বছর ধরেই তো দেখছে, প্রশ্নও করেছে, কিন্তু তার কোনো সদুত্তর সে পায়নি। শাইক আনম্র গলায় বলল, কিন্তু স্যার, মন্ত্রী সাহেব এমনটা কখনোই করবে না। আর এখন তো ভাবি জানো আপনার সাথে, যদি কিছু করে বসে। শারহান বিগলিত হাসলো, স্বাভাবিক গলায় বলল, আই থিঙ্ক সে এই ভুল করবে না। আমি সেই ফুটেজ অলরেডি আমার গোপন আইডিতে অটো পাবলিশ করে রেখেছি। নির্দিষ্ট সময় পর পর তার ডেট চেঞ্জ করতে হয়। যদি আমার কিছু হয়, সেই ফুটেজ অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। এতে মন্ত্রী সাহেব মিশে যাবে মাটির সাথে। আমাকে মেরে তার কোনো লাভ হবে না। শাইক উদ্বেলিত গলায় প্রশ্ন ছড়ে, আপনি একা নন স্যার, ভাবি যান। শারহান উঠে দাঁড়ায়, 2 হাত পকেটে গুজে দৃঢ় হয়, শক্ত কণ্ঠে বলল, তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যদি এমন কিছু হয়, আমার প্রাণের বিনিময়ে আমি তার প্রাণ চাইব। আর তুমি ভালো করেই জানো, আমার সার্টিফিকেট, আমার বাড়ির ঠিকানা নেই, সব ফেক। মন্ত্রী সাহেব সে পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই তাকে বলো অতি সত্বর আমার ইন্ডিয়ার যাওয়ার সমস্ত ব্যবস্থা যেন সে করে। তার সব কিছু আমি তাকে ফিরিয়ে দেব, বাট তার এই গুপ্ত হোটেল আর খুলবে না। শাইক জানে শারহানকে ভবিতব্য সম্পর্কে কিছু বলে লাভ নেই। সে বর্তমানে বিশ্বাসী। শারহান মৃদু ছন্দে বলে ওঠে, রাতে বাসায় এসো, জান্না আজ নিজের হাতে তোমাদের রান্না করে খাওয়াবে। ঢুক গিলে শাইক মুখটা চোরের মতো করে মাথা নিচু করে। শারহান মুচকি হেসে বলল, ইতিশামকে তুমিই বলেছ তাই না? শাইক কথা বলল না, সে অনুযোগের চোখে তাকিয়ে রইল। এনজোর ভেতরে নরম ঘাসের উপর বৃত্তাকার হয়ে বসে আছে ছোট ছোট বাচ্চারা, তাদের মাথার উপর রক্তবর্ণের শিমুল গাছ। ছায়া বিথিনী হয়ে দাঁড়িয়ে আছে সে। জান্না এর কোলে 2 বছরের একটি বাচ্চা। বাচ্চাটা বেশ আমোদিত জান্না এর কোলে বসে। এই বাচ্চাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে সৃজা। কুড়িয়ে নয়, কেউ ফেলে রেখে গিয়েছিল আস্তা করে। আচমকাই জান্নাইয়ের পাশে এসে বসে শারহান। তার মিষ্টি গম্ভীর চেহারার চোখ দুটো অদ্ভুতভাবে খেলছে। বাচ্চাটির হাত নড়ে নাড়াতে নাড়াতে আহ্লাদি গলায় জিজ্ঞাসা করে, জান্না, কি নাম তোমার? বাচ্চাটি ভাঙা ভাঙা গলায় বলে, ছুচি। ঝুমঝুম করে হেসে ওঠে জান্না। তার হাসিতে ঝরা হাসে শারহান। বাচ্চাটির হাত ধরে বলল, ছুচি কন্যা, সকালে কি খেয়েছেন? সুচি তার সশব্দে বলল, আতু পলতা। সুচির গালে আলতো চুমু খায় শারহান। জান্না প্রগাঢ় দৃষ্টিতে দেখছে, ফিকে গলায় বলল, আপনার বাচ্চা ভালো লাগে শারহান? শারহান হেয়ালি গলায় বলল, আপাতত পরের বাচ্চা ভালো লাগে। জান্না অদ্ভুত মুখভঙ্গি করে খসখসে গলায় বলল, কেন কেন? শারহান জান্নায়ের ঠোঁটের কাছে মুখ এনে বলল, এক বাচ্চাকে সামলাতেই কষ্ট হচ্ছে আমার। বলেই মৃদু ছন্দে হেসে ওঠে শারহান। ভ্রুকুচকে অস্বস্তি নিয়ে জান্না বলল, আই এম নট বাচ্চা। শারহান মেকি প্রতিবাদ করে বলল, না তো, ইউ আর মাই ষোড়শী রজনীগন্ধা। এই ছিল জান্না এর পর্ব 28 থেকে 30 পর্যন্ত, সবগুলো একসাথে।